মানে তার লেখাপড়ার ভিত্তি দিয়ে একটু এদিকে মানে ঘরটা রুবিং করুন। স্কুল থেকে আসতো আসা পুতুল টুতুল মাটি দিয়ে পুতুল টুতুল বানাইতো। এর মধ্যে কিছু কিছু গাছ আছে এখান থেকে এনে লাগাইতো, এখান থেকে এনে লাগাইতো, গাছ কোনোটি মরতো না, সবটি জীবিত থাকে। এর মধ্যে হঠাৎ একদিনকে 10টা 10:30টার দিকে হঠাৎ তার উপরে একটা অলৌকিক একটা তার উপরে আদেশ করছে। তো করার পরে তো বাড়িতে মেয়ে ছেলেরা থাকে, ওরা তো সব বলতে পারে না। আমার মা যেটি ছিল ওনারা পেয়ে গেছে, ওনারা নাই। তো হঠাৎ তার মাথা মুন্ডু পুরনে গোপাড়া, তো বাড়ির সবাই এসে দেখে মানে কান্দাকাটি করছে। তো এর মধ্যে আমার ফোন দিল দোকান থেকে, আমি আসতে আমাদের কাপড়ের ব্যবসা আসছি, আইসি যে বাড়ি বড় মান। তো আইসে দিয়ে ঠাকুর করে এই করে উনি আমার মা যেটি ওনাকে মানে তোলা করতে কিসে তো কিস। তো আমি এসে করে তোমরা সরো, আমি জিজ্ঞাসা করি। তো আমি জিজ্ঞাসা করলাম যেটু তোমার কিসে, তার বাবা জাপানে ছিল, বিদেশে ছিলেন, এবং তার মা খুব ট্যালেন্ট ছিল ছেলের প্রতি। আর সে জেঙে পরে তো যেটু কিস, তো হ্যাঁ কিছু বলে না। তো বলে না বিদায়, তখন সে আমাকে একটু গেঞ্জি ছিল, গেঞ্জিটা তুলে আমাকে পয়তা দেয়। পয়তা দেওয়ার পরে তখন আমার মাথাটা খারাপ হয়ে গেল। আমার ছেলে মানে পয়তাটা কুচিকা পাইল, তখন আমার ব্রেনে ঢুকলো যে আমি এখন কিছু বলবো না তাকে, পরবো। তারপরে তখন প্রায় 11টা 11:30 12টা বাজে। তখন আমি বললাম যে যেটু একটা কাজ করো, বাচ্চা না যেটু আমি আজকে থেকে প্রসাদ দিয়েছি, আমি আজকে ওই ঘরে যাবো না, এই ঘরে যাবো না, আমি নিজে সেবা করবো। কিন্তু এই বেলা তুমি কই করো, তুমি মন্দিরে সেবা পাও, তখন বলে যাইতে বসে। এবং আমার পাশাপাশি গ্রামে একজন ভক্ত ছিলেন, ওনার নাম প্রিয়লাল, আরও ভক্ত ছিলেন। তো আমি বললাম ওদের বাড়িতে তুমি প্রসাদ পাও। তো আচ্ছা, তো তারপরে প্রায় 1টা 1:30টা বাজলো, এমনিতে ওর সাথে অনেক আলাপ হচ্ছে। ওই বাড়িতে প্রসাদ নিতে গেলাম, নেওয়ার পরে তখন দিল, দেওয়ার পরে তখন তাকে পারস দেওয়ার পরে তখন সে করণ কারণ কিছু করতে, আমিও সাথে। তো করণ কারণ যে করতেছে, আমরা তো ভাবছি যে আমার সাহাভূত এগুলো তো ব্রাহ্মণ বা বৈষ্ণব ছাড়া পারেন। তো দেখলাম যে না, তার লাইনটা আলাদা। তারপরে ওরা বাড়ির মালিকরা অনেক অনেক রকম প্রশ্ন করতেছে। তো প্রশ্ন দিতে একটু ভুল হচ্ছে, ও আবার সংশোধন করে এটা উত্তরটা দিচ্ছে। যাই হোক, এখান থেকে প্রসাদ পাওয়ার পরে 1/2 ঘন্টা রেস্ট নিয়ে পরে বাড়িতে আসতে পরে আমরা এইবারে ওনাকে নিয়ে বসলাম। বসার পরে যেরকম কি কি আসল বিষয়, ওর মা কান্দাকাটি করে। তারপরে তখন বললো যে যেরকম আমার কাছে বল, এমনি ওই যেতে বিকাল হয়ে গেল। তো বিকাল হওয়ার পর বাবা যে তখন তার বাবার সাথে একটু কথা বলে হঠাৎ করে ছেলেরা এই অবস্থায় আমার আবার দোষারোপ করবে। তো এরপরে তখন মোবাইলের যুগটা একটু কঠিন ছিল, এবং আমি বাজারে নিয়ে গেছেন যেগুলো চলো। তো হেডে মাথা টুল নাই, মাথা মানে গোপাড়া, তো সে একটু লজ্জা বোধ করছে। আর তার চলাটা একটু মেয়ে লোকের ভাব, রাধারানীর ভাব। রাধারানীর ভাবটা এটা আমরা শুরু থেকে আমরা বুঝি, আমি নিজেও বুঝি, বাড়ি কেউ বুঝছেন। এরপর থেকে তোর বান্ধবদের তার রাধারানীর একটা ভাব নিয়ে চলেছে, সবসময় ঘুমটা দিয়ে আসা যাওয়া করে। তারপরে তখন গেছিলাম বিদেশে, বাজারে নেওয়ার পরে তখন বললাম যে ভাইয়ের কাছে লক্ষণ এই ব্যাপার, হঠাৎ করে তো বলে এই সমস্যা হয়েছে। একটু পর 1/2 ঘন্টা পরে বিবিসির খবরটা উনি তখন শেখ হাসিনা ক্যানেট মাত্র ছিল ঢাকা 4 দিন পরে। তারপরে তখন 1/2 ঘন্টা পরে লাগা, এই 1/2 ঘন্টার ভিতরে ওর সাথে আমার অনেকটা কথা হয়েছে। মানে এই সমস্ত কথা আমি আজও পর্যন্ত কাউকে বলি নি। যাই হোক, এরপরে তখন বাড়িতে আসলাম, আসার পরে তখন সারা রাতও ওকে নিয়ে আমরা কথা বললাম। তো কথা বললাম যে মানসিক রুগী না, আধ্যাত্মিক একটা তার কিছু। এরপরে আমার কাছে বাইকে কিছু বলছে, বলছে তখন যে মানে চুল পালায় লোকেরা, তোমার হইতে পারায় সেটা তোমার আমার কাছে যেটু ঠাকুর করে চৈতন্য গরঙ্গ মহাপ্রভু পঞ্চদত্ত, ওরা সব কিছু তারা আমার আমাকে দীক্ষা দিয়েছে।
ছাড়ার পর তার সাথে কথা বললো, বলার পরে তার সাথে আধ্যাত্মিক মানে নিজেও জানি না, বলতেও পারি না, আমরা তো ব্যবসা করি, টেয়া বসে যারা কিছু বুঝে না, হ্যাঁ ধার্মিক লাইনে ধর কিছুটা বুঝি না। তো যাই হোক, তো এরপরে তার সাথে সারা রাত্র ছিল, এই অলৌকিক বিষয়ে কথা বললাম। হ্যাঁ। তো এরপরে পরের দিন থেকে সে বাচ্চা পূজা টুজা স্কুলে যা, তো স্কুলে যাইতে যা আছে, হ্যাঁ এমনিতে ঠাকুর পূজা দিতে গিয়ে তার অসুবিধা। তো আমার মা একটু বয়স্ক ছিল, মোটামুটি চলাফেরা করতে পারে। তখন বললো যে ঠাকুরমা, তোমার তো আমি তো পারি না, তোমার তো ঠাকুর ঘরে যাইতে আমি আদেশ দিতেছি। তো 11 দিন পরে উনি ওনার আদেশ দিছে যে উনি ভগবানের সেবা দিতে পারে। তখন আমার মা সেবা টেবা দেয়, দেওয়ার পরে সে স্কুল টাইম মতো যায়, আবার আসে, আবার স্কুল থেকে গন্ধ পাকি বা মা কি পাক করছে, কি রাঁধছে, হ্যাঁ গন্ধ পাইতেছে, আয়া কি গো তুমি এটা রাঁধছো, এটা যাই বাড়ি চাই বিক্রি এটা থাকো। তো যাই হোক, এরপরে এভাবে দিন যাচ্ছে। এভাবে দিন যাওয়ার পরে তখন আমরা তো তার বাবার জাপান থেকে আনা গেছে, তোমার দিচ্ছি আনা গেছে। তো আসে পরে তো ওর বাবা ওই ব্যাপারটা মাইনে নিতে রাজি না, এক ছেলে তো মাইনে নিতে রাজি না। তো এইভাবে কাটাচ্ছে আর কি। তো হঠাৎ করে একদিনকে তো আমাকে একদিন বললো যে দিদি যেহেতু জগৎ পূজা করতে হবে। তখন আমি বললাম যে করো, কীভাবে করবো করো, তুমি যেমনি করবে আমি এমনি খরচা করবো, কিন্তু আসল বিষয়ের ব্যাপারে আমি কিছু বুঝি না, তুমি আমার বলবে। তো এবার জগদ্ধাত্রী মূর্তি কারিগর আনাইছি, অর্ডার দিছে, ও আটবা না, তো এটা এমনে না, এটা এমনে, এটা এমনে না, পাউডার এমনে কইতাছে কারিগরে দেখিয়ে দিচ্ছে। এরপরে শাখা পরাইব, তো শাখা হাত লাগানোর আগে শাখা পরাইছে, লাগাইছে। তখন আমি গ্রামবাসীরা কাউকে আমি নিয়ন্ত্রণ করি না, কারণ আমার বাড়ির ব্যাপারটা ও কি করছে না না করছে মানুষের শুনে হয়তো আমার হ্যাঁ হয়তো বাবু যে রামবাবু মেলা জমাইছে, এটা আমি কাউকে বলি না। তো এরপরে করছি কি তখন পূজার দিন আমি বাকি দিদি সব করছি, আমি পূজা করবো কেনা ব্রাহ্মণের কথা না, ওর দাদু যেটা আর কি, দাদু যেটা, তো উনি পূজা করবে, করলাম পূজা আমি করবো। এমনিতে তার বাবা আসে, বাবা আসে, বাবার আনেছি তারপর থেকে আনার পরে তখন সে সব কিছু মানে পূজার আয়োজন করছে। এটা ওই 11 প্রস্ত সব কিছু, 11টা কলস, 11টা কলা, মানে যা আছে সব 11। তোর ভগবানকে ওইদিকে বয়সে জগদ্ধাত্রী রেডি হয়েছে, ও এখান থেকে জগদ্ধাত্রী মা একটা বড় একটা রামদাও দিয়েছিল, চলনে দিয়েছে 11 পরে এখনো ইয়েটা করছে কুঞ্জটা 11 দূরে, যা আছে সব 11। তো আগের দিন অধিবাস দিল, অধিবাস দেওয়ার পরে আমরা ওই ঘাটে যেদিকে গেছি না একটু আগে অধিবাসে জল পড়াইতে গেছি, যাওয়ার পরে তখন আমার করে যেটা তুমি আমার লোকের থাকবে আমার টান দিব গঙ্গ। তো আমি ওই শহীদ মিলে হয়তো আমরা থাকতে পারি না, হয়তো আরেক জায়গায় ছিলাম আর কি। তো জগদ্ধাত্রী মানে তখন গঙ্গা আহ্বান করলো, করার পরে তখন তেল টেল ভাসে দিল, পরে মা জগদ্ধাত্রী ভাসতেছে। তো ভাসতেছে পরে তখন সবাই ওইখানে কিছু বলে না, বাইরে সব মেয়ে ছেলে সবাই কানতেছে, আর কান্দ করে মা জগদ্ধাত্রী তো জ্বলাতে বাইসে উঠতেছে। তো এইদিকে পূজা আয়োজন টায়োজন করছে, রাতে আমি পূজা করতেছি, ভোর রাতের বেলা আমি একটু শুয়েছি। তো আর বাবার তুই যে ঘুমাই থাক, ওই হ্যাঁ আমার কাছে কিন্তু রাত্রি 3টা 3:30টার সময় উঠতেছে, আমার জগৎ হচ্ছে সন্তান দাঁড়িয়েছে, বললেন চাকর মা আমাদের পিছনে একটা সাগর আছে, এটাতে বাইশা উঠতেছে। আমি তো তুই যে তোর ভেতরে এই ব্যাপারটা তুই বিশ্বাস করে না, তোর প্রমাণ গাইস। তো যাই হোক পরের দিন পূজা টুজা হইলো, সেই তন্ত্র মন্ত্র যা আছে আমি করছে, আমরা সাইডে আমি একজন বসে, আমার স্ত্রী একদিকে বসে, আমার এক ভাই বউ একদিকে বসে, আমরা চারদিকে বসে, ও যা আছে সব কিছু এগুলো তার 4 দিনের ব্যাপার। এরপর থেকে আস্তে আস্তে তার প্রতি আমরা দুর্বল হয়ে গেছি। তো দুর্বল হওয়ার পর থেকে তখন আসে তার মা বাবা দুর্বল হয়নি, সব আমার ছেলেরা আমি যে শাসন করি, ডাক্তার দেখাচ্ছি করি, আমি তাকে রাস্তা টান। তো যাই হোক এরপরে তখন আমার মা তো সারা সর্ষে দিতে স্কুলে, তখন তো 7-এ পড়তো, ক্লাস 7 পড়তো। তো এই টাইমের পরে তখন হঠাৎ করে একদিকে মামার বাড়ি গেছে। তো গেছে পরে মামার বাড়ি মামির টামিরা টাকা দক্ষিণ হয়ে গেছে। তো এখানে ওগুলো কিছু তার মামির টামিরা আসে বুঝলেন। তো ওরা সব মামার বাড়িটা দুর্বল হয়ে গেছে। আবার একবার গেল দুর্গা বছর দুর্গা মা তার মামার বাড়িতে পূজা করে, তারপর থেকে ব্রাহ্মণরা পূজা করতেছে, করার পরে তখন এই আগে কয়ে গেছে এই মামি
আছে মা দুঃখ গাইব মামার কাছে কালকা কিন্তু মহাতে পারবো প্রচুর দিন গেছে এমু গাইব ঠিক ঠিক আয়ে আর ছেলেটা তো বুঝে না আর মানুষ রূপ দিয়ে গায়ে আয়ে ঠিক হ্যাঁ আর করতে পারে যাই হোক তো পূজার সময় তো একটা বস্তু ব্রাহ্মণের সেবা দিচ্ছে পূজা দিচ্ছে একটা বস্তু একটা এটা দিছে রাজপুতের মন্দিরে পড়ছে তো বছর পরে মা দুর্গা 10 হাতে অস্ত্র লড়তেছে তো ব্রাহ্মণ উঠতে তোমার সেবা চলছে আগে কাহিনী কি হ্যাঁ তো যা আছে তো বুঝলে গেছে এই লোক ঘটনাটা আর এরপরে আস্তে আস্তে আমরা তো একটা সময় শ্রীগুরুদেব এরপরে তখন সে একদিকে মামার বাড়ির কথা দিয়ে বাড়ি থেকে চলে গেল যেতে যেতে করে এই টাঙ্গাইল মধুপুর গ্রামে গেছে বিদায়পুর আছে তার মধ্যে আমার ভাই করছে এক ছেলে তো নিজের বয়সে সে কারোর নাম বলে সে যাইতে বেনামপুর বর্ডারে গেছে পাটবাড়ি মন্দির যাওয়ার পরে হেনকে 75 বছর রে বাবা তুমি এইভাবে ঘুরলে পাইতে না তো তুমি যশোরে চোর বাবু নামে একজন সাধু আছে এই 10টা ডিস্ট্রিক্টে সবাই ওনাকে চিনে ওনার কাছে তুমি যাও তো গেলে পরে উনি একটা সন্ধান দিতে পারে তো আবার ঠিক ঠিক আমার ভাই গেছে তো গেছে পরে তো গানটা করছে হ্যাঁ তো কইছে পরে বাবা এইভাবে তো তুমি ভুলে পাইতে না আচ্ছা আপনি দেশে যান আমার ভাতিজা নাম সুবল ওই ভদ্রলেখা নাম সুবল তো আমার বাইরে সুবল আমার বাবা এসে ঠিক করে বললে বাবা তুমি চলে যাও আমি যদি এই 10টা ডিস্ট্রিক্টের মধ্যে এই ধরনের ছেলের একটা সন্ধান পাই আমি খবর দিই ঠিক ঠিকই উনি বাড়িতে এসে এই বিকালবেলা আরও পরে উনি প্রসাদ পাচ্ছে খবর করলে সুবল বাবু ফোন দিল যে যেটা এই ব্যাপার সে টাঙ্গাইল নিতাই গুড় আশ্রমে সে অবস্থান আছে তো এরপরে সে আমি ভাই নাজিকা বাড়ির কাগজ জিজ্ঞাসা করে চলে গেল তো গিয়েছে না ওই জায়গা থেকে গেছে না ওই আশেপাশে মন্দিরে সেক্রেটারি সভাপতি সবাই ডাকাইছে ডাকার পরে তো আমার বাইকে আমাদের কাছে একটু মিথ্যা আসর হয়েছে মিথ্যা আসর বলতে মানে সে কি করে বাড়ি থেকে গেছে এটা না বললাম ভাইয়ের ছেলের আনার জন্য তার প্যান্টিং কিটা ত্যাগ করছে তারপরে কইছে পরে তখন এই সুবল আর কমিটি আর বাবা মিল নাই করে তখন ও সুবল কেটেছে আমার যেতে জানি পরে চিনি না জানি না আবার আমি আবার গেছি তো গেছি পরে তখন এই কমিটির কাছে গেছি তো আমরা আবার 2 ভাই এক চেহারা তো কমিটিওয়ালা দিকে আমরা 2 ভাই চেহারা দিকে ইলা না হিলা করতেছে বুঝছেন নাই তো যাই হোক পরে আমরা মন্দিরে গেছি যাওয়ার পরে তখন কমিটি বললাম যে দাদা এই ব্যাপার আমার ভাই যেটুকু বলছে না আসলে ওনার ছেলের জন্য উনি উল্টাপাল্টা কিছু বলছে আসলে সুবলটা বলছে ছোট এই কারণ কিছু করছে ভুল চুরি করছে তার মানে কি হয়েছে সে চলে গেছে তো এসে যাওয়ার পরে সুবল বাবুর কাছে নিয়ে গেল ভাইয়ের দেশে আই বললো এবার সুবল বাবু এনে গেছে সুবল বাবু যশোরে যত মা সাধু বাবা সাধু আছে সবাই নিমন্ত্রণ আছে তখন ছিল দামোদর মাসে এবার উনি যশোরে যত আছে সাধু ভক্ত মা ভক্ত যারা আছে সবাই নিমন্ত্রণ দিয়ে রাখছে আর আমরা বাল্য কি না আমরা ভোরবেলা গেছি দামোদর মাসের যে নিয়ম তো ভোরবেলা গেছি উনি বাস স্ট্যান্ডে গাড়ি পাঠায় রাখছে তো আমরা এনে গেছি তো যাওয়ার পরে তখন গেছি ওরা সবাই আলতি শেষ হয়েছে তখন শেষ হওয়ার পরে তখন সাধুরা বালক সুবলকে দেখার জন্য এবারে এই ব্যাপার অনেক কাম সময় এরপরে তখন করছে কি তখন আবার ওনাকে নিয়ে চলে আসলাম তো ওনার লাগে পরিচয় নাই দেখা নাই জানা নাই পথচারী মানুষ না আমরা পরে আসার সময় উনি আমাদেরকে একটা বস্ত্র দিয়ে দিল আর সুবলকে একটা বস্ত্র দিয়ে দিল তো ভাবলাম যে যাই উনি সাধু মানুষ তো এরপরে করছে কি তখন দেশে আসে এই সুবল বাবু একজন পিএস আছে নাম হলো নিশিত হ্যাঁ ওর সাথে সুবল বাবুর সাথে ওই ঘন্টার পরে ঘন্টা বাড়ির মোবাইলের কথা আমরা তো ব্যবসা করি তো এবার হঠাৎ একদিন সুবল বাবু বলে যে যেটো আমরা তো এই সুবল বাবু সুবল সাধুর মাটি দর্শন করবো তা আমি বলছি যে যেটো আমরা সবাই মা সাধু বাবা সাধু যার যশোরে যারা আছে সবাই আমরা নিয়ে আসবো তো এরা করছে 2 বাস রেডি করছে করতে পরে দেখছে 2 বাসে খরচর ব্যাপার না 200 টাকা গাড়ি পরে একটা বাস আছে এই আসার পরে ওনার সিদ্ধান্ত এই মুরারের বাবারে তখন নিয়ে আসছে গুরুদেব মোরারের বাবারে নিয়ে আমাদের প্রথম আসছে এরা একদিনের জন্য আসছে এরা আমার তো গদ্দজা নাই কিন্তু আসে যে এত আনন্দ হয়েছে আমার গ্রামবাসীরা সাধুরা আমার গ্রামবাসী কিন্তু অনেক ছাত্র আছে ওরা যেমন আমাদেরকে
আপ্যায়ন করছে, সমাধান করছে, একটু হরিনাম করছে, বুঝলি? এখন তো হরিনামে পাগল, বুঝলেন? বাড়ি করার চিন্তা তো তারা নাই। তারা আমার বাড়িতে 3-13 বাস করছে। হ্যাঁ, বুঝলে আমরা কত জায়গায় আমরা বাস করছি, আমরা এই কর্মের মতো এত টাইম পাই না। তো যাই হোক, করেছে সোনার সাথে চলে গেল আর কি, বুঝলেন? এখন কিছুদিন পরে 1-1.5 বছর পরে আস্তে 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 পরে একদিন করে জানে চলে। তো এখন ওই জগন্নাথ দেব যে দিয়েছিল ওইটা একটু আচ্ছা, জগন্নাথের যে ব্যাপারটা আছে না, একদিন হঠাৎ করে বলো আমাকে ফোন দিল যে যেহেতু এই ব্যাপার, আমার তো জগন্নাথ স্বপ্ন যাইতেছে, আমি যমুনাতে মাটির তলে উনি বসে আছে, কিছু আনবো। জমা মানে ইন্ডিয়াতে নাকি না না, বৃন্দাবন? গঙ্গা। তো এরপরে তখন কাকে নিয়ে তুলে আনলো, মন্দিরে আনছে, আনার পরে তখন এটা আবার বেনাবল কথা, ওই সবল বাবু মান করতে পারে, আমি আবার বেনাবল দিয়ে আবার বাড়িতে আছি। এরপরে এখন এই যে জগন্নাথটাতে শ্রী গুরুদেবের স্বপ্নে পাওয়া, এটা ওই যমুনা থেকে গুরুদেব তুলে এনে আমার তার এখানে কোনো সবার মাধ্যমে উপস্থাপন করছে, কোনো এমনি তৈরি করে না, এটা স্বপ্নে প্রাপ্ত জগন্নাথ। তো যাই হোক, আমাদের পরম সৌভাগ্য আমরা এমন গুরুদেব থেকে আশ্রিত। গুরু তো কখনোই মনুষ্য নয়, তবে এমন গুরুদেব থেকে আমরা আশ্রিত, এটা অহংকার করে বলার মতন, এমন একটা গুরুঘর থেকে। আর আমাদের এতটা স্বীকৃতিবান যে শ্রী গুরুদেবের আজ সেই জন্মস্থান। শিষ্যের নিকট কখনোই গুরুদেবের জন্মস্থান কোনো সাধারণ স্থান নয়, এটা প্রকৃতপক্ষেই যেমন দেখুন ভগবান বা ভগবানের পার্শ্বদাদির জন্মস্থান যতটা পবিত্র, তো গুরুদেব হচ্ছেন নন্দসূত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ। আমাদের গুরুদেব আমাদের কাছে স্বয়ং সেই জগন্নাথ বলেন, ভগবান বলেন, নিতাই বলেন, গৌরবেন একই তো তত্ত্ব, সেই তত্ত্বে তিনি আমাদের ভগবান। আর তার স্থান কখনোই সাধারণ নয়। আমাদের জন্মান্তরে বড় সৌভাগ্য। এরপরে আমার মা আর দাদু জন্মস্থান থেকে আমরা আসতে পারছি। ওই একসময় পূজা দিত, ছোট একটা ডেক দিয়ে সেটা অন্য টন্য করতো। এমনিতে দেখা গেছে 5 জন সাধু আছে, কোথা থেকে যেটা মহাদেব আছে, জাগা কব যেটু মহাদেব আছে, হিমুখ আছে আছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আর আমার মা আর ওর জন্য প্রসাদ সেবা করে, ছোট একটা ডেক দিয়ে। এমনিতে 10 জন এলে এটা দিয়ে, 20 জন এলে এটা দিয়ে, আর ফাঁক করেন না এটা দিয়ে। শ্রী গুরুদেবের এমন কৃপা ছিলেন, দাদুর কাছ থেকেই শোনা, ভোগ লাগিয়ে বেরোলে ওখান থেকে কিঞ্চিত পরিমাণে ভোগ থাকতেন না। এটা অনেকেই দর্শন করছেন, দাদুর বিশেষ করে ঠাকুমা এই বিষয়টাকে খুব দর্শন করতেন, দেখেছেন। তো এই জন্য আমরা এখানে আমরা যারাই আসছি না কেন, আমাদের অনেক জন্মের স্বীকৃতির পরেই এমন তীর্থস্থানে এসেছি। শিষ্যের নিকট তার গুরুদেবের জন্মস্থান মহাপবিত্র। তো আমরা এখানে আসাটাই আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করছি। আর তিনি যাদের থেকে এই স্থানে শ্রী গুরুদেব যে এই স্থান জন্মস্থান, আমাদের কাছে একটা মহাপবিত্র স্থান। যাক, অনেক রাত্রে থাকবেন আজকে, আমি আরো বলবো, আরো অনেক কথা আছে বলবো। তো সবাই চরণে ধন্যবাদ আমার জন্য। জয় জয়।